আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ পাঠ করালেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা সহ কূটনীতিকরা। তিনি আজকে প্রেসিডেন্টের আসনে মূল্যায়িত হয়েছেন, এটা আমার জন্য আনন্দের বিষয়। সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তিনি কাজ করবেন, সেই অঙ্গীকার ইতিমধ্যেই তিনি করেছেন। বাড়ল মন্ত্রিসভার কলেবর। নতুন শপথ নিলেন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। স্থানীয় সরকারে ডক্টর মঈন খান, তথ্যে ব্যারিস্টার পার্থ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 6 হতভাগ্যের মরদেহ দেশে আসবে সকালে। পরিবারের সম্মতিতে নিমতলা শ্মশানে একজনের সৎকারের আনুষ্ঠানিকতা চলছে। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তাকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ কূটনীতিকরা। আমন্ত্রিত অতিথিদের প্রত্যাশা, নতুন রাষ্ট্রপতি দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিউগলের সুরে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাল বঙ্গভবন। তার খানিক আগেই সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে দরবার হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সন্ধ্যা 7:30টার শপথ অনুষ্ঠান ঘিরে বিকেল থেকেই আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে যান, যেখানে আয়োজন দেশের 23তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান। যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক একদিন আগেই নিরঙ্কুশ জয় পেয়ে নির্বাচিত হয়েছেন। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে। ঠিক 7:30টায় বঙ্গভবনের দরবার হলে শুরু হয় শপথ বাক্য পাঠ। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। শপথ স্বাক্ষর শেষেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ দায়িত্ব ছেড়ে দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। দীর্ঘদিনের রাজনীতির মাঠ থেকে উঠে এসে আজকের এই পর্যায়ে আসলেন এবং সর্বজন জনপ্রিয় একজন মানুষ। এখন দেখার বিষয় একটাই, সেটা হচ্ছে দেশে যদি কোনো সংকট মুহূর্ত দেখা দেয়, সেইখানে সে দেশের গণতন্ত্র, সংবিধান এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষায় সে কতটা দৃঢ় ভূমিকা পালন করে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটা ভালো ব্যক্তিকে চয়েস করা হয়েছে, কারণ এই সময় তার মধ্যে প্রাজ্ঞ এবং মানুষের প্রতি মমত্ব, বিশেষ করে দেশের প্রতি ভালোবাসা, এটা সবচেয়ে বেশি দরকার এখন। দেশের নতুন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের সঠিক অভিভাবক হয়ে উঠবেন এমন প্রত্যাশার কথা জানান রাজনৈতিক নেতারা। যে কঠিন সময়ের একজন রাজনৈতিক সহকর্মী, তিনি আজকে প্রেসিডেন্টের আসনে মূল্যায়িত হয়েছেন, এটা আমার জন্য আনন্দের বিষয়। তবে আমি আশা করব যে পুড় খাওয়া একজন রাজনীতিবিদ হিসাবে তিনি জনগণের কষ্ট উপলব্ধি করবেন এবং সবার প্রতি তিনি ইনসাফ করবেন। মবক্রেসির মাধ্যমে, বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে যাতে এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, এটার জন্য জনগণকে সজাগ থাকতে হবে। তিনি দলনিরপেক্ষভাবে সকল ধরনের পলিটিক্যাল ডিভাইড এবং অভ্যন্তরীণ সামাজিক যে ফ্র্যাকচার বা অন্যান্য যা কিছু আছে, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তিনি কাজ করবেন, সেই অঙ্গীকার ইতিমধ্যেই তিনি করেছেন। দায়িত্ব গ্রহণ করেই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ পড়ান নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মন্ত্রিসভায় যুক্ত হলেন নতুন 6 সদস্য। শুক্রবার সন্ধ্যায় তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে 4 জন মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েই নতুন 6 মন্ত্রী প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের 6 মাসের মাথায় ক্যাবিনেটের আকার বাড়ল। বিশ্বস্ততার সহিত পালন দায়িত্ব নেওয়া মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জামালপুর 1 আসনের এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, যিনি এই মন্ত্রিসভাতেই বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তালিকায় আছেন শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবানের এমপি সা চিং প্রু জেরি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে পূর্ণ দায়িত্বটা দিলেন, সেই দায়িত্ব যাতে পালন করতে পারি সেই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আগামী দিনে আমাকে যে দায়িত্বই দেওয়া হোক না কেন, নিষ্ঠার সাথে যেভাবে শপথ পালন করলাম সেভাবে আমি পালন করব। 4 মন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনের প্রাক্কালে বলেছিলেন, ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে, তো সেটাকে মাথায় রেখে আমরা কাজ করবো ইনশাআল্লাহ একটা সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। I will always do it from a position of strength because I know behind me there is a strong foundation, and that foundation is the 180 odd million people of my country. গেজেট প্রকাশের পর নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা দাপ্তরিক কাজ শুরু করবেন। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর শুক্রবার স্থানীয় নেতাকর্মীদের সাথে সৌহার্দ্য বিনিময় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজ শেষে দেশবাসীর উদ্দেশ্যে জানান শুভাশিস। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন সকাল থেকেই রাজধানীর হেয়ার রোডের বাসভবনের সামনে ঠাকুরগাঁয়ের স্থানীয় নেতাকর্মীদের ভিড়। প্রিয় নেতার সাথে সৌহার্দ্য বিনিময় করতেই কেউ ফুল হাতে, কেউ আবার কেক নিয়ে আসেন। অর্থনীতির শিক্ষক ছিলেন উনি ঠাকুরগাঁও সরকারি কলেজে, আর আমি ওনার ওই সাবজেক্টের একজন ছাত্র ছিলাম। এটা একটা আত্মার বন্ধন আপনি বলতে পারেন। আমাদের নেতা আজকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় গিয়েছে ওনার সাথে দেখা করতে। আমি ঠাকুরগাঁ থেকে আসছি, আমি স্যারের সাথে দেখা করার জন্য আসছি। আমরা উত্তরবঙ্গের মানুষ, স্যারকে পেয়ে আমরা গর্বিত। বেলা গড়াতেই বাড়তে থাকে নিরাপত্তা বলয়, একে একে যুক্ত হতে থাকে পিজিআর ও এসএসএফ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর আজ দুপুর নাগাদ প্রথম জনসম্মুখে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথমবারের মতো রাষ্ট্রপতি প্রোটোকলে বের হন জুমার নামাজের উদ্দেশ্যে। বেইলি রোডের মিন স্ট্রিট মসজিদে জুমার নামাজ আদায় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নামাজ শেষে বের হয়ে অপেক্ষারত জনসমাগমের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেন নতুন রাষ্ট্রপ্রধান। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রীর সাথেও করেন কুশল বিনিময়। একই সাথে জনতার উদ্দেশ্যে উচ্চারণ করেন শুভাশিস। সবাই ভালো থাকবেন, দেশের মানুষ যেন ভালো থাকে। পরে ভিভিআইপি প্রোটোকলে মির্জা ফখরুল ছুটে যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কলকাতার হোটেলে আগুনে নিহত 6 বাংলাদেশি মরদেহ শনিবার দেশে আনা হবে। একজনের মরদেহ পরিবারের ইচ্ছে অনুযায়ী কলকাতার নিমতলা শ্মশান ঘাটে সৎকারের প্রক্রিয়া চলছে। মরদেহ দেশে ফেরাতে কলকাতার বিভিন্ন দপ্তর ও বাংলাদেশের উপ হাই কমিশন থেকে এনওসি নেওয়া হয়েছে। মরদেহ 6টি বর্তমানে দক্ষিণ কলকাতার একটি হিমঘরে রাখা হয়েছে। সকাল 7টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসবে। সকাল আনুমানিক 10টা নাগাদ মরদেহগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা। বেনাপোল সীমান্ত দিয়ে পাঠানো হবে কুষ্টিয়ার একই পরিবারের 4 জন সহ মোট 5 জনের মরদেহ। এছাড়া উত্তর 24 পরগনা জেলার ঘোচাডাঙ্গা এবং সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে একটি মরদেহ আসবে। এদিকে নিহত একজনের মরদেহ পরিবারের ইচ্ছায় এবং প্রশাসনের সম্মতিতে কলকাতার নিমতলা শ্মশান ঘাটে সৎকারের প্রক্রিয়া চলছে। এখান থেকে নিয়ে গিয়ে আমরা নিমতলায় মার সৎকাজটা শেষ করবো। এখানে বাকিদের দেহ শুনলাম নিয়ে যাচ্ছে, কিন্তু আবার শুনতেছি আছে আপনার বর্ডার বন্ধ থাকবে, এই জন্য কালকে নিয়ে যাবে। সরকারি দপ্তর গিলা বা হাই কমিশনার বা প্রশাসন দ্রুত কাজ করে দিচ্ছে, কোনো ঝামেলা হয় না।
রাজধানী সহ দেশজুড়ে বিদ্যুৎ ও গ্যাস সংকট চরমে। বাসাবাড়ি থেকে সিএনজি স্টেশন কিংবা শিল্প কারখানা সবখানেই সংকট। চালকরা জানান, গ্যাসের জন্য দিনের বড় একটি সময় চলে যাচ্ছে ফিলিং স্টেশনের লাইনে। এতে সরাসরি প্রভাব পড়ছে তাদের আয় রোজগারে। নগরের বিভিন্ন আবাসিক এলাকার মানুষও ভুগছেন গ্যাস সংকটে। সাপ্তাহিক ছুটির দিন কিংবা কর্মদিবস, সিএনজি ফিলিং স্টেশনগুলোই চিত্র অভিন্ন। ভোর থেকেই গ্যাসের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সিএনজি চালিত অটোরিকশা সহ অন্যান্য যানবাহনকে। চালকদের অভিযোগ, গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে গিয়ে রোজগারের টান পড়েছে। গাড়ি চালায় আজকে 17-18 বছর, আমি কখনো এত কষ্ট করি না গ্যাস নিয়ে। এখন নিরুপায় আমরা তো শেয়ারিং করি, আমরা তো ঘরে বসে থাকলে কাজ হবে না। এমনও গেছে 9টা বাজে সিরিয়াল দিছি, পরের দিন সকাল 10টা বাজে গ্যাস পাইছি। কালকে গ্যাসের লাগি গাড়ি গ্যাস লইতে পারি নাই, 3টা বাজে সিরিয়াল দিলে গ্যাস পাইতাম না, পরে গাড়ি গ্যারেজ নিয়ে বন্ধ করে দিয়েছি। আজকে এই সপ্তাহ মনে করেন আমার খায়া করছে, কোনো আয় পাইছি না। সিএনজি স্টেশন থেকে বাসাবাড়ি সবখানেই সংকট তীব্র। মোহাম্মদপুর এলাকার বাসিন্দা ফারজানা রুবি শাকসবজি তরকারি কেটে রেখেছেন সেই সকালে। দুপুর গড়িয়ে বিকেল হলেও গ্যাসের দেখা নেই। কষ্ট হচ্ছে না, বাচ্চারা ঠিকমতো খাবার পায় না, অফিসে যাওয়ার সময় ছেলে নাস্তা দিতে পারি না ঠিকমতো, দেখা যায় বাইরেই খাইতে হয় বেশিরভাগ সময়, না নিজেদেরও নাস্তা খেতে দেরি হয়ে যায়। অনেক ভোগান্তি, মানে চরম ভোগান্তি। গ্যাস সংকটে নাজেহাল হয়ে লাকড়ির চুলায় রান্না করছেন নগরবাসীর অনেকে। এই দুর্ভোগে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর কিংবা রাতের কোনো খাবারই ঠিকঠাক রান্না হচ্ছে না বেশিরভাগ বাসায়। একদিন দুদিন হয়, কিন্তু প্রতিনিয়ত যদি এরকমের হয় তাহলে কেমনে হবে? আমরা কেমনে চলবো বলেন? এটা তো ঠিক না, আমাদের তো দেখতে হবে, আমাদের বাচ্চাদের নাকাই রয়েছে। রাজধানীতে গ্যাসের সংকট যে কতটা তীব্র, নিশ্চয়ই এই দৃশ্য দেখেই সেটা বোঝা যাচ্ছে। দিনের পর দিন ঠিক এভাবেই গ্যাস না থাকায় গৃহিণীদের কষ্ট এবং দুর্ভোগ বেড়েছে আরও কয়েক গুণ। তাই সব গৃহিণীদের মতোই এই গৃহিণীরও দাবি, দ্রুতই এই সংকটের সমাধান করা হোক। কোনো মতো একটা ভাত, একটা কোনো মতো আলু সিদ্ধ করে এতটুকুই, এর চেয়ে বেশি কিছু করা যায় না। আমার বাসায় আমি কেরোসিন চুলা রাখছি একটা, আর রাইস কুকার কিনছি। হোটেলে খাইয়া এক বেলা, কোনো বেলা রুটি আনি খাইয়া দিন কাটতেছি। গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ খাতেও। এরই মধ্যে রাজধানীতেও দিনের অনেকটা সময় বিদ্যুৎ পাচ্ছেন না নগরবাসী। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর আশপাশে থাকা দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের সরিয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইসলামী আন্দোলনের নগর সম্মেলনে তিনি বলেন, স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেলেও জনগণের প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। 24শে জুলাইয়ে যারা রক্ত দিয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। দেশকে কাঙ্ক্ষিত পথে নিতে শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন প্রয়োজন। ইসলামের নামে ছলচাতুরি করে যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলে তারা মানুষের সঙ্গে প্রতারণা করছে বলেও মন্তব্য করেন তিনি। সম্মেলনে দলটির ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ সভাপতিত্ব করেন। বর্তমান সরকারকে বলছি, প্রধানমন্ত্রীর কথা এবং তাদের তৎপরতা দেখলে তো খুব ভালোই লাগে, কিন্তু তার আশেপাশে যারা রয়েছে তাদের তৎপর হতে হবে। আমি বারবার বলছি, আজকেও বলছি, যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজ এবং যারা নাকি স্বার্থান্বেষী মহল এদেরকে ক্ষমতার মসনদ থেকে সরানো না যাবে, ততক্ষণ পর্যন্ত বক্তব্য রাখবো, জীবন দেব, রক্ত দেব, দেশের পরিবর্তন আসবে না। নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী 31 আগস্টের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে 1 সেপ্টেম্বর থেকে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটির নেতারা। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নেতারা বলেন, 1 সেপ্টেম্বর থেকে সকাল 10টায় নিজ নিজ দপ্তরের প্রধান ফটকে 30 মিনিট অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া সহ দেশের সব সরকারি কর্মচারীদের ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে পে স্কেলের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা।
মাত্র কয়েক ঘন্টার স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশি কনভয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয় ইমরান খানকে। বন্ধ করে দেওয়া হয় সংলগ্ন এলাকা। পুলিশ ছাড়াও মোতায়েন ছিল কারা কর্তৃপক্ষ, পাকিস্তান রেঞ্জার্স ও স্থানীয় প্রশাসনের 800-র বেশি সদস্য। তার আগে হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন পুলিশ পরিদর্শক। মঙ্গলবার কারাবন্দী ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষার জন্য 48 ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। এদিকে সরকার এই নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করলেও তা ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান খান। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।